আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। যুদ্ধে যুদ্ধে বিপর্যস্ত ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যদের আত্মহত্যা মহামারী আকার ধারণ করেছে। অবৈধ দেশটির উত্তরাঞ্চলে এক সামরিক ঘাঁটিতে আরও এক সেনা আত্মহত্যা করেছেন। এ নিয়ে 2023 সালের 7 অক্টোবর গাজা উপত্যকায় হামলা শুরুর পর থেকে ইসরায়েলের 61 জন সেনা সদস্য আত্মহত্যা করলেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটজের খবরে বলা হয়, সর্বশেষ আত্মহত্যা করা এই সেনা ইসরায়েলি বাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন। তিনি ট্র্যাকার হিসেবে কাজ করতেন। মঙ্গলবার তিনি নিজের শরীরে গুলি চালান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে এদিন সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করা হয়। এর কিছুক্ষণ আগে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছিল, উত্তর ইসরায়েলে একটি সামরিক ঘাঁটিতে গুলি লেগে এক সেনা গুরুতর আহত হন। পরে হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। চলতি বছরের 28 অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের গবেষণা ও তথ্য কেন্দ্রের এক প্রতিবেদনে বলা হয়েছিল, 2024 সালের শুরু থেকে 2025 সালের জুলাই পর্যন্ত ইসরায়েলের 279 জন সেনা সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। এ তথ্য অনুযায়ী প্রতি 7 জনের আত্মহত্যা চেষ্টার বিপরীতে একজন সেনা মারা গেছেন। ইরানের সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি জানিয়েছেন, গত জুনে ইসরায়েলে মার্কিন আগ্রাসনের সময় শত্রুপক্ষের বিশাল এক গোয়েন্দা নেটওয়ার্ককে গুঁড়িয়ে দিয়েছিল ইরান। বুধবার তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই অভিযানকে ইরানের বিরাট গোয়েন্দা সাফল্য হিসেবে অভিহিত করেন। জেনারেল শেকারচি বলেন, যুদ্ধের শুরুতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বড় ধরনের ভুল হিসাব নিকেশ করেছিল। তারা তাদের গোয়েন্দা নেটওয়ার্ক এবং সরাসরি মার্কিন কমান্ডের উপর অতি নির্ভরশীল ছিল। তাদের ধারণা ছিল প্রাথমিক সামরিক আঘাতেই ইরানের শাসন ব্যবস্থা ধসে পড়বে। কিন্তু মাঠের বাস্তব চিত্র প্রমাণ করেছে ইরানিদের জাতীয় সংকল্প অবিচল। মুখপাত্রের ভাষ্য, এই যুদ্ধে ন্যাটোর পূর্ণ সামরিক সক্ষমতা এবং অত্যাধুনিক সব যুদ্ধ সরঞ্জাম ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল। এটি ছিল একটি সর্বাত্মক হাইব্রিড যুদ্ধ বা বহুমুখী কৌশলগত লড়াই। যুদ্ধের ভয়াবহতা তুলে ধরে শেকারচি বলেন, শত্রুরা ভুল মূল্যায়ন নিয়ে মাঠে নেমেছিল। আমাদের বেশ কয়েকজন কমান্ডার শহীদ হওয়া এবং প্রাথমিক কিছু ক্ষয়ক্ষতির পরও নেতৃত্বের শূন্যতা আমরা দ্রুত পূরণ করতে সক্ষম হই। হামলার কয়েক ঘন্টার মধ্যেই ইরান পাল্টা হামলা শুরু করে এবং সময়ের সঙ্গে সঙ্গে হামলার তীব্রতা বাড়তে থাকে, যা শত্রুদের চরম বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছিল। জেনারেল শেকারচি বলেন, ইরানকে খণ্ড বিখণ্ড করা এবং সরকার পতনের মতো কৌশলগত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে শত্রুরা এক পর্যায়ে যুদ্ধ বন্ধের জন্য মিনতি শুরু করে। এর ফলেই শেষ পর্যন্ত তারা একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়। তিনি বলেন, এই প্রতিরোধের ফলে ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও আত্মবিশ্বাস বহুগুণ বেড়েছে। সামরিক বিজয়ের কথা উল্লেখ করার পাশাপাশি শেকারচি জাতিকে একটি নতুন বিপদ সম্পর্কে সতর্ক করে বলেন, সামরিক ফ্রন্টে ব্যর্থ হয়ে শত্রুরা এখন কগনিটিভ ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধের দিকে ঝুঁকছে। তিনি সতর্ক করে বলেন, মানুষের মন ও চিন্তাশক্তি দখল করা সামরিক হামলার চেয়েও বিপজ্জনক। শত্রুদের বর্তমান লক্ষ্য হল সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি ও বিচার বুদ্ধিকে বিভ্রান্ত করা। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের ব্যক্তিগত আইফোন হ্যাক করার কথা জানিয়েছেন ফিলিস্তিনপন্থী হ্যাকার গ্রুপ হান্দালা। বুধবার এক বিবৃতিতে তারা জানান, বেনেটের আইফোন 13 ডিভাইসে সফলভাবে অনুপ্রবেশ করে তারা গুরুত্বপূর্ণ নথিপত্র, ব্যক্তিগত যোগাযোগ এবং সংবেদনশীল তথ্য হাতিয়ে নিয়েছেন। এই ডিজিটাল অনুপ্রবেশ অভিযানকে হ্যাকাররা অপারেশন অক্টোপাস নামে অভিহিত করেছেন। বিশ্লেষকদের মতে, নাফতালি বেনেট অতীতে ইরানকে অক্টোপাসের মাথা বলে যে কটাক্ষ করেছিলেন, তাকে বিদ্রূপ করতেই এই নামকরণ করা হয়েছে। বিবৃতিতে হান্দালা বেনেটকে উপহাস করে বলেছে, আপনি একসময় নিজেকে সাইবার নিরাপত্তার বিশেষজ্ঞ হিসেবে দাবি করতেন, কিন্তু কি পরিহাস, আপনার ডিজিটাল দুর্গটি একটি কাগজের দেয়াল ছাড়া আর কিছুই নয়, যা হান্দালার কাছে খুব সহজেই ধরাশায়ী হলো। রাজনীতিতে আসার আগে বেনেট একটি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী ছিলেন। বিবৃতির পাশাপাশি হ্যাকাররা ফোন থেকে সংগৃহীত বেশ কিছু তথ্য জনসম্মুখে প্রকাশ করেছেন। এর মধ্যে রয়েছে ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের নাম ও যোগাযোগের বিস্তারিত তথ্য, বিভিন্ন মেমো ও চিঠিপত্রের খসড়া, যার কয়েকটিতে 2025 সালের জুলাই মাসের তারিখ উল্লেখ রয়েছে। তাছাড়া ইসরায়েলের বর্তমান নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের বিরুদ্ধে বেনেটের করা অভ্যন্তরীণ সমালোচনা এবং
বেনেটের ব্যক্তিগত স্থিরচিত্র ও ঘনিষ্ঠ যোগাযোগের তথ্য রয়েছে। তালিকায় উগ্র ইহুদিবাদী মন্ত্রী ওরিত স্ট্রোক এবং পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার এর নাম সংবলিত নথিপত্র রয়েছে বলে জানিয়েছেন হ্যাকাররা। হান্দালা গ্রুপ এই হ্যাকিংকে কেবল একটি প্রযুক্তিগত বিজয় নয়, বরং ইসরায়েলের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন। তারা দাবি করেছেন, ইসরায়েলি শীর্ষ কর্মকর্তাদের তথ্য নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ভঙ্গুর। ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক হিসেবে পরিচিত হান্দালা নামের এই হ্যাকার গ্রুপটি সাংবাদিকদের আরও বিস্তারিত তথ্যের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তাদের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন। তবে এই হ্যাকিংয়ের দাবির বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরানি জাতির বিরুদ্ধে বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তিগুলোর চাপিয়ে দেয়া বহুমুখী যুদ্ধ বা হাইব্রিড ওয়ার মোকাবেলায় ইরান এখন এক অপরাজেয় শক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর কমান্ডার ইন চিফ মেজর জেনারেল হোসেন সালামি। বুধবার গবেষণা সপ্তাহ উপলক্ষে তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে শত্রুদের চালানো কোনো ষড়যন্ত্রই এখন পর্যন্ত সফলতার মুখ দেখেনি। আন্তর্জাতিক অঙ্গনে ইরানের এই অবিসংবাদিত অবস্থান প্রমাণ করে কোনো অপশক্তির কাছে তেহরান মাথা নত করবে না। যুক্তরাষ্ট্রকে বড় শয়তান হিসেবে অভিহিত করে তিনি বলেন, ওয়াশিংটন গত কয়েক দশকে ইরানের উপর অর্থনৈতিক, সাংস্কৃতিক, নিরাপত্তা ও সামরিক প্রতিটি ক্ষেত্রে আগ্রাসন চালিয়েছে। তিনি সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন সরকারের শত্রুতা ও বিদ্বেষমূলক নীতিতে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। শত্রুদের মোকাবেলায় ইরানি জনগণের ভূমিকার প্রশংসা করে কমান্ডার বলেন, IRGC সশস্ত্র বাহিনী এবং দেশের সর্বস্তরের জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করছে। তারা তাদের দায়িত্ব ও কর্তব্য অত্যন্ত সফলভাবে পালন করেছেন বলেই শত্রুরা তাদের লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয়েছে। বক্তব্যের শেষে তিনি সব ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের উপর গুরুত্ব আরোপ করে বলেন, বাইরের শক্তির উপর নির্ভর না করে দেশের অভ্যন্তরীণ মেধা, সক্ষমতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়েই ইরানকে প্রতিটি খাতে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে ইসলামী বিপ্লবের বিজয় ধরে রাখতে এই স্বনির্ভরতা অপরিহার্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন তার বর্তমান মেয়াদের সর্বনিম্নে এসে ঠেকেছে। প্রধানত অর্থনীতি ব্যবস্থাপনায় ভোটারদের অসন্তুষ্টির কারণে ট্রাম্পের জনপ্রিয়তা এতটা নিচে নেমে এসেছে বলে উল্লেখ করা হয়েছে রয়টার্স ইপসোসের সর্বশেষ জরিপে। 39% প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক ট্রাম্পের কাজকে সমর্থন করেন বলে জানিয়েছেন, অথচ ডিসেম্বরের শুরুতে তা ছিল 41%। তবে নভেম্বরের মাঝামাঝি পরিচালিত এক জরিপে 38% ট্রাম্পের কাজকে সমর্থন করেছিলেন। সর্বশেষ জরিপটি অনলাইনে চালানো হয়েছে 3 দিনে, এতে 1016 জন মতামত দিয়েছেন। এই জরিপে ফলাফলের সম্ভাব্য ভুল বা বিচ্যুতির পরিমাণ 3% বলে জানিয়েছে ইপসোস। গত বছরের জানুয়ারিতে ট্রাম্প যখন ক্ষমতায় আসেন তখন তার জনপ্রিয়তা ছিল 47%, কিন্তু ক্ষমতা গ্রহণের পর থেকে তার জনপ্রিয়তা নিম্নমুখী হতে শুরু করে। অর্থনৈতিক ব্যবস্থাপনায় ব্যর্থতা এর বড় কারণ। সম্প্রতি মার্কিন সরকার শাটডাউনের মধ্য দিয়ে গেছে। অনেক অর্থনীতিবিদ মনে করেন, ট্রাম্প বিশ্বের দেশে দেশে নতুন যে শুল্ক আরোপ করেছে তা যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে বড় ধাক্কা দিয়েছে, ফলে নিয়োগ কমেছে। জরিপে দেখা গেছে, ট্রাম্প মার্কিন অর্থনীতিকে যেভাবে সামলাচ্ছেন তা সমর্থন করেন মাত্র 33% মানুষ। চলতি বছর ট্রাম্পের যেসব কাজ দেশটির নাগরিকেরা সবচেয়ে কম সমর্থন করেছেন, সেগুলোর মধ্যে তার অর্থনৈতিক ব্যবস্থাপনা সবার তলানিতে রয়েছে। ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টির ভোটারদের মধ্যে তার সার্বিক কাজ নিয়ে 85% সমর্থন রয়েছে, যা আগের জরিপের সমান। তবে দলীয় ভোটারদের মধ্যে তার অর্থনীতি সংক্রান্ত নীতিমালা নিয়ে সমর্থন কমে 72% নেমে এসেছে। চলতি মাসের শুরুতে তা ছিল 78%। অর্থনীতিকে সঠিক পথে নিয়ে আসাই ছিল ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। যুক্তরাষ্ট্রের এক কংগ্রেস প্রার্থীর হাতে পবিত্র কুরআনের অবমাননার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি। এক বিবৃতিতে তিনি এই ধৃষ্টতাপূর্ণ কাজের বিরুদ্ধে বিশ্বজুড়ে মুসলিমদের ঐক্যবদ্ধ ও দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান। গত রোববার ফ্লোরিডা অঙ্গরাজ্যের প্ল্যানোতে ইসলাম বিদ্বেষী এক মিছিলে অংশ নিয়ে মার্কিন সিনেট নির্বাচনে রিপাবলিকান পার্টির কট্টর ডানপন্থী প্রার্থী জ্যাক ল্যাং
গ্যাং প্রকাশ্যে পবিত্র কুরআন অবমাননা করেন। এই ন্যাক্কারজনক ঘটনাটি জানাজানি হওয়ার পর বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায় ও মানবাধিকার কর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই একে কোটি কোটি মুসলিমের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত ও উস্কানি হিসেবে দেখছেন। বিবৃতিতে আব্দুল মালিক আল হুথি এই অবমাননাকে পৃথিবীর পবিত্রতম সত্তার বিরুদ্ধে অপরাধ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইসরায়েল ও তাদের মিত্রদের নেতৃত্বে ইসলামের বিরুদ্ধে চলমান একটি সুপরিকল্পিত যুদ্ধের অংশ। তিনি অভিযোগ করেন, এই সাম্রাজ্যবাদী শক্তিগুলো মানব সমাজকে কলুষিত করে আধিপত্য বিস্তার করতে চায়। পবিত্র ধর্মগ্রন্থের অবমাননা মূলত মুসলিম দেশগুলোর সম্পদ লুণ্ঠন ও তাদের ভূখণ্ড দখলের বৃহত্তর ষড়যন্ত্রের প্রাথমিক ধাপ। হুথি নেতার মতে, বারবার এ ধরনের অবমাননা এবং সফট ও হার্ড ওয়ারের মাধ্যমে তারা মুসলিমদের অন্তর থেকে কোরআনের মর্যাদা কমিয়ে দিতে চায়। এটি মূলত ইসলামের প্রতি জায়নবাদী শক্তির গভীর ঘৃণা ও বিদ্বেষের প্রতিফলন। ফিলিস্তিনের পবিত্র স্থানগুলোতে ইসরায়েলি আগ্রাসন এবং এতে পশ্চিমাদের সমর্থনকেও তিনি একই বৈরী মানসিকতার অংশ বলে উল্লেখ করেন। মুসলিম বিশ্বের সরকার, জনগণ এবং সুধী সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জায়নবাদী শক্তির এই বিভ্রান্তিকর ও অত্যাচারী কর্মকাণ্ড রুখে দেয়া সবারই ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।